একটা মেরুতে রয়েছে মানসিক অবসাদ, অনেক কাজ করার চেষ্টা করে, অনেক প্ল্যান করে। এই ডিজিজগুলো কেন হয় এই নিয়ে নিরন্তর গবেষণা চলছে। এই রোগের লক্ষণগুলো কি কি। পোল মানে হচ্ছে দুটো মেরু, পেশেন্ট অনেক বেশি উত্তেজিত থাকে। এই দুটো পোলকে নিয়েই লোকের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, একাকী থাকে। বেশ কিছু নিউরোট্রান্সমিটার আছে, যেমন ধরুন ডোপামিন, সেরোটোনিন, অ্যাসিটাইলকোলিন ইত্যাদি ইত্যাদি। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডক্টর সুপার্থ বড়ুয়া, সাইকিয়াট্রিস্ট। নমস্কার, আমি ডক্টর সুপার্থ বড়ুয়া। আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসে রয়েছি অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর। বর্তমানে আমি কলকাতা মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিতে অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত। তো স্যার, বাইপোলার ডিসঅর্ডার কেন হয়? বাইপোলার ডিসঅর্ডার কেন হয়, আসলে সাইকিয়াট্রিতে সত্যি কথা বলতে কি এই ডিজিজগুলো কেন হয় এই নিয়ে নিরন্তর গবেষণা চলছে, নিরন্তর তর্ক বিতর্ক চলছে, স্কুল অফ থট আলাদা আলাদা। কাজেই সুতরাং কেন হয় এর থেকে অনেক বেশি বলা সোজা যে এই রোগের লক্ষণগুলো কি কি। এই রোগের দেখুন, রোগটার মধ্যেই এর লক্ষণটা লুকিয়ে আছে। পোল মানে হচ্ছে দুটো মেরু, ঠিক আছে? তো বাইপোল মানে এই রোগের দুটো মেরু আছে। একটা মেরুতে রয়েছে মানসিক অবসাদ বা ডিপ্রেশন, আরেকটা মেরুতে রয়েছে ম্যানিয়া বা হাইপোম্যানিয়া, যেখানে পেশেন্ট অনেক বেশি উত্তেজিত থাকে, তার মধ্যে অনেক ধরনের গ্র্যান্ডিওস আইডিয়াস থাকে, মানে সে অনেক কিছু করতে পারে এরকম সে ধারণা করে, বেশি কথা বলে, তার মধ্যে প্রাণ শক্তিতে সে ভরপুর থাকে, কম ঘুমোয়, অনেক কাজ করার চেষ্টা করে, অনেক প্ল্যান করে। আর উল্টো দিকে রয়েছে মানসিক অবসাদ, যখন তার মন অত্যন্ত খারাপ থাকে, কোনো কিছু করতে ইচ্ছা করে না, তার ঘুম হয় না, খেতে ইচ্ছা করে না, লোকের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, একাকী থাকে, তার মধ্যে আত্মহননের প্রবণতা জাগে। এই যে দুটো পোল, এই দুটো পোলকে নিয়েই এই রোগটা সৃষ্টি হয়েছে। তো স্যার, এই বাইপোলার ডিসঅর্ডারটা কি কারণে হয় মানুষের? মানে ধরুন কোনো পাস্ট ট্রমা থাকে, মানে যেমন আমরা শুনে থাকি ডিপ্রেশন, যেটা আপনি বললেন। এখন প্রায় অনেক মানুষই ডিপ্রেশনে ভুগছেন, বলছেন আমি ফ্রাস্ট্রেটেড, আমি ডিপ্রেসড। তো অনেকের পাস্ট কোনো ট্রমা, কোনো ফ্যামিলি প্রবলেম বা এরকম কোনো কারণের জন্য কি হয়, নাকি এর অন্য কোনো কারণ আছে? আমাদের ব্রেনে বেশ কিছু নিউরোট্রান্সমিটার আছে, যেমন ধরুন ডোপামিন, সেরোটোনিন, অ্যাসিটাইলকোলিন ইত্যাদি ইত্যাদি। এগুলোর যখন ইমব্যালেন্স হয়, বেসিক্যালি এই ডিপ্রেশন বলুন বা ম্যানিয়া বা হাইপোম্যানিয়া যাই বলে থাকুক না কেন, এই হোমিওস্ট্যাসিস বা যখন ওই স্থিতিস্থাপকতাটা নষ্ট হয়ে যায়, যখন এই নিউরোট্রান্সমিটারগুলো ইমব্যালেন্সড হয়ে পড়ে, তখনই এই ম্যানিফেস্টেশনগুলো হয়। আপনি যেটা বললেন যে কোনো ট্রমা থেকে, সেটা ধরুন কোনো ফিনান্সিয়াল লস হতে পারে, আত্মীয় পরিজনের মৃত্যু হতে পারে, ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া হতে পারে, সবকিছু থেকে যেমন মানসিক অবসাদ আসতে পারে, তেমনি কিন্তু ব্যাপারটা হলো যে আমরা আজকে যে রোগটাকে নিয়ে আলোচনা করছি, বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, সেই রোগটা তো শুধুমাত্র ডিপ্রেশন বা মানসিক অবসাদ নয়, তার উল্টো দিকে আরেকটি পোল আছে, যেখানে কি বলে, সেই ব্যক্তিটি ধরুন বছরের কিছু একটা সময় বা কিছু একটা মাস একদম চুপচাপ রয়েছেন, কোনো কথা বলছেন না, কারোর সঙ্গে মিশছেন না, বাইরে যেতে চান না, কাজে যেতে চান না, তার মধ্যে আত্মহননের চিন্তা মাথায় আসছে। সেই লোকটি হঠাৎ করে দেখা গেল যে প্রচন্ড বেশি কথা বলতে শুরু করেছেন, জিনিসপত্র খরচ করতে শুরু করেছেন, অনেক বেশি প্ল্যান করছেন, ঘুম কম হচ্ছে, তার মধ্যে যেন প্রাণ শক্তিতে তিনি ভরপুর। এরকম এই দুটো জিনিস যখন একসঙ্গে একই ব্যক্তির মধ্যে থাকে, তখনই বোঝা যায় যে সেই ব্যক্তি বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে আক্রান্ত। স্যার, কত বছর বয়সের ছেলে মেয়েদের এই বাইপোলার ডিসঅর্ডারটা দেখা যায়? সাধারণভাবে দেখা গেছে যে খুব যদি চাইল্ডহুড অনসেট হয়, মানে একদম শৈশবে যদি হয়, অন্তত 10 বছরের আগে সাধারণত কোনো ব্যক্তি বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে আক্রান্ত হয় না। মোটামুটি 10 বছরের পর থেকে, টিন এজ গ্রুপ থেকে সাধারণত এর ম্যানিফেস্টেশন দেখা যায়। তারপর ধরুন যখন সে মিড 20s-এ গিয়ে পৌঁছয়, তখন দেখা যায় যে তার মধ্যে অন্তত একটা এপিসোড হয়েছে, যে ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সেই ব্যক্তিটি বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে আক্রান্ত। আচ্ছা,
স্যার এর বেস্ট ট্রিটমেন্ট কি হতে পারে, মানে কাউন্সিলিং নাকি মেডিসিন কাউন্সিলিং একসাথে? দুটোই, কি বলে মেডিসিন এবং মেডিসিন প্লাস কাউন্সিলিং, এই দুটো কিন্তু একসঙ্গে সব থেকে বেশি ভালো কাজ করে। দেখুন, এই ক্ষেত্রে একটা কথা একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ধরুন একজন রোগী বা রোগিনী যখন আমাদের কাছে আসছেন তখন কি বলে, কিন্তু ধরুন তিনি আমাদের কাছে যখন এলেন তখন তিনি মানসিক অবসাদে আক্রান্ত। আপনি প্রথমবার তাকে দেখলেন যে তার মধ্যে মানসিক অবসাদের সবকটি ফিচার্স রয়েছে। আপনি তাকে ওষুধ দিলেন, মন ভালো করার ওষুধ, যাকে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট বলি। কিছুদিন পরেই সেই ব্যক্তিটি এসে, সেই রোগী বা রোগিনী এসে দেখলেন যে তিনি অতিরিক্ত কথা বলছেন, কম ঘুমোচ্ছেন, প্রাণ চঞ্চল, প্রচুর খরচ করছেন। এক্ষেত্রে এই যে আমি যে ওষুধটি দিয়েছি অ্যান্টিডিপ্রেসেন্ট, সেই ওষুধটি কিন্তু তার ওই যে রোগটা সেটাকে সুইচ করিয়েছে, মানে তিনি মানসিক অবসাদ থেকে ম্যানিক বা হাইপোম্যানিক স্টেজে চলে গেছে। সুতরাং এই ক্ষেত্রে হিস্ট্রি নেওয়াটা পেশেন্টের কাছ থেকে অনেক ভালো করে জরুরি, কারণ অনেক ক্ষেত্রেই আমরা একদিন বা দুদিন বা এক সপ্তাহের এরকম ম্যানিক বা হাইপোম্যানিক স্টেজ মিস করে যাই। আমরা হিস্ট্রি নেওয়ার সময় মিস করি, বাড়ির লোক বলতে গিয়ে মিস করে। সুতরাং হিস্ট্রি নেওয়াটা খুব জরুরি। এক্ষেত্রে অনেক ভালো ভালো ওষুধ আছে, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, মুড স্টেবিলাইজার, এগুলো রয়েছে যেগুলো এই চিকিৎসার জন্য জরুরি। তার সঙ্গে সঙ্গে আপনি যে কথাটা বললেন সাইকোথেরাপি বা কাউন্সিলিং, সেটা অবশ্যই জরুরি, কারণ এই রোগটা মানে অনেক দিন ধরে চলে, অনেকবার রিল্যাপস হতে পারে। সুতরাং সেই ব্যক্তিটিকে এত দীর্ঘ রোগের সঙ্গে তাকে তিনি যাতে তার জীবনকে ঠিকভাবে মানিয়ে নিতে পারেন, তার যারা আত্মীয় পরিজন রয়েছেন, বাবা মা, স্বামী স্ত্রী, তারা যেন সেই ব্যক্তিটির সঙ্গে ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তার যে অসুখটা হয়েছে সেটাকে বুঝে সেই মতো আচরণ করতে পারে, সেই জন্য এই কাউন্সিলিংটা অত্যন্ত জরুরি। আচ্ছা, তো স্যার কাউন্সিলিং, মেডিসিন মানে ট্রিটমেন্ট হওয়ার পর সে কি কিউরেবল, নাকি তারপরেও আবার ধরুন আপনি মেডিসিন বা কাউন্সিলিং একটা টাইমের পর তো বন্ধ করে দিতে হবে, বন্ধ করার পর কি আবার হতে পারে ব্যাপারটা? আসলে আমরা এই মুহূর্তে সাইকিয়াট্রিতে যে সমস্ত রোগ নিয়ে আমরা সাইকিয়াট্রিস্টরা বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা কাউন্সিলিং করেন তারা ডিল করছেন, আমাদের একটাই অসুবিধা হচ্ছে যে কোন সময় গিয়ে আমরা ট্রিটমেন্টটাকে অ্যাভয়েড করবো, মানে শেষ করে দেবো। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা যখন ধরুন ওষুধ বন্ধ করছি বা সাইকোথেরাপি সেশন এন্ড করছি, মানে পেশেন্ট সুস্থ রয়েছেন দীর্ঘদিন ধরে, কোনো তার মধ্যে রোগের কোনো লক্ষণ নেই, আমরা এবারে ভাবলাম যে এবার অন্তত পেশেন্টকে ধীরে ধীরে ওষুধপত্র বন্ধ করে তাকে আমরা ওষুধ ছাড়া করি বা সেশন শেষ করি। কিছুদিন পর গিয়ে দেখা গেছে, সেটা ধরুন অনেক ক্ষেত্রে 1 বছর 2 বছর পরে গিয়েও দেখা গেছে যে পেশেন্টের মধ্যে সেই রোগের লক্ষণ আবার ফিরে এসেছে। সুতরাং আমরা পেশেন্টকে সাধারণভাবে এটাই করি, উপদেশ দিই যে আপনার যদি রোগের লক্ষণটা একবার হয় তাহলে অন্তত 2-3 বছর ধরে এই চিকিৎসা করুন। 2-3 বার হলে যদি দেখা যায় যে বারবার করে এই রোগটা আপনার মধ্যে ফিরে আসছে, যখন আপনি ওষুধ বন্ধ করছেন, সেক্ষেত্রে একটা মেনটেনেন্স ফেজ আমরা বলি, যে ফেজে আমরা একটা মিনিমাম এফেক্টিভ ডোজের মেডিকেশন দিয়ে থাকি, সেটা আপনারা অনেক দিন ধরে কন্টিনিউ করুন। ধন্যবাদ ডক্টর সুপার্থ বড়ুয়াকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদেরকে আমি চেষ্টা করলাম যে একটি গুরুত্বপূর্ণ রোগ সাইকিয়াট্রিতে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, তার প্রাথমিক লক্ষণগুলো তুলে ধরার জন্য। আমি আবারও বলছি যে এই রোগে কিন্তু আপনি সবাই আক্রান্ত হতে পারি। সুতরাং কি বলে, এবং এই রোগের কিন্তু চিকিৎসা আছে বর্তমানে সাইকিয়াট্রিতে। ওষুধ বলুন, কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলুন, বা ওষুধ কাউন্সিলিং দুটোর মাধ্যমেই অনেক কি বলে সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনের চিকিৎসা করা সম্ভব। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মনোরোগ হয়েছে এই ব্যাপারটা আমাদের মধ্যে একটা ট্যাবুর সৃষ্টি করে, তাই জন্য আমরা চিকিৎসা করাতে চাই না। ব্যাপারটা এরকম কোনো কিছুই নয়। যেভাবে আমাদের শারীরিক অসুস্থতা হয় সেভাবেই আমাদের এই মনোরোগগুলো হয়। এই মনোরোগের চিকিৎসা আছে, আপনারা চিকিৎসা করুন। চিকিৎসা করলে কিন্তু এর থেকে সুস্থ হওয়া সম্ভব। আর এই উপকার অ্যাপের মাধ্যমে, যেটা গুগল প্লে স্টোরে
আপনারা সহজেই পেতে পারেন এবং সেখান থেকে ডাউনলোড করে আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন চিড়িয়া মোড়ে, খড়দাতে এবং নিমতাতে। অসংখ্য ধন্যবাদ।